নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন যে নাবালকের নির্যাতনের ঘটনায় এবার মূল অভিযুক্ত যে শাহেনশা, তাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে এই শাহেনশাকে। আমরা দুদিন ধরে যে খবরের দিকে নজর রাখছিলাম, যেভাবে একজন নাবালককে উল্টো ঝুলিয়ে, অর্থাৎ মোবাইল চুরির অপরাধে উল্টো ঝুলিয়ে অপবাদ দেওয়া হয় এবং তারপরে উল্টো ঝুলিয়ে তাকে বিদ্যুতের শক দেওয়া হয় এবং সেই ঘটনায় রীতিমতো পলাতক ছিল মূল অভিযুক্ত এই শাহেনশা। অবশেষে রবীন্দ্রনগর থানা মুম্বাই থেকে গ্রেফতার করে এই শাহেনশাকে। যেটা জানা গিয়েছে, শাহেনশার সঙ্গে গ্রেফতার করা হয় তার এক আত্মীয় এবং তার দাদাকে। মহেশতলা কাণ্ডে পুলিশের জালে এবার মূল অভিযুক্ত শাহেনশা। মুম্বাই থেকে গ্রেফতার শাহেনশা সহ 5 জন। মহেশতলায় কিশোরকে নারকীয় অত্যাচার। মুম্বাই থেকে গ্রেফতার করা হয় এই শাহেনশাকে। মোবাইল চুরির অপরাধে বিদ্যুতের শক দেওয়া হয়। 7 দিনের মাথায় অবশেষে মূল অভিযুক্ত শাহেনশাকে গ্রেফতার করলো রবীন্দ্রনগর থানার পুলিশ। আপনারা জানেন যে মহেশতলায় যে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক যুবককে, অর্থাৎ এক নাবালককে যেভাবে নারকীয় অত্যাচার করা হয়, উল্টো ঝুলিয়ে তাকে বিদ্যুতের শক দেওয়া হয় এবং গতকাল আমরা দেখেছি সেই মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা পথ অবরোধ করে এবং অবশেষে গ্রেফতার হলো এই মূল অভিযুক্ত শাহেনশা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, অবশেষে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে, কিন্তু এখনো পর্যন্ত যে নির্যাতিত নাবালক, সে কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ। প্রীতি, একেবারেই দেখো, নির্যাতিত যে নাবালক তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বা তার খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পায়নি পুলিশ আধিকারিকরা। তবে শাহেনশা, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এবার তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন পুলিশ আধিকারিকরা এবং তারপরেই হেফাজতে পেয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাবেন যে এই যে নির্যাতিত নাবালক, তাকে কোথায় রেখেছেন বা সেই মুহূর্তে কোথায় রয়েছে, তখনই কিন্তু পুরো বিষয়টি জানা যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই নাবালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি তোমায় জানিয়ে রাখবো, আজকেই কিন্তু রবীন্দ্রনগর থানার তরফ থেকে মুম্বাই পুলিশের সহযোগিতায় কিন্তু মুম্বাই থেকেই শাহেনশা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে তার দাদা ফিরোজ এবং আরও এক আত্মীয়কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্ত 5 জন। এর আগেই কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে মুস্তাফা কালাম এবং তৌহিদ আলম। তারা কিন্তু ঘটনার সময়, অর্থাৎ যে সময় যে ভিডিও ইতিমধ্যেই আমরা সামনে দেখেছি, যে হাড়হিম করা ভিডিও, এক নাবালককে উল্টো ঝুলিয়ে কারেন্টের শক দেওয়া হচ্ছে মোবাইল চুরির অভিযোগে, সেই ভিডিও করার সময় ওই 2 জন অভিযুক্ত কিন্তু সেখানে উপস্থিত ছিল। ঘটনার পরেই ঘটনা যখন সামনে আসে এবং নাবালকের যে দাদা, সে যখন পুরো বিষয়টি জানায়, কারণ তার উপরেও কিন্তু অত্যাচার করা হয়েছিল, পরবর্তীকালে নাবালকের দাদাকে ছেড়ে দেওয়া হলেও ওই নাবালককে কিন্তু ছাড়া হয়নি, এমনটাই কিন্তু তার দাদা জানিয়েছিলেন। এবং তারপরেই ওই 2 জনকে যখন গ্রেপ্তার করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই তারাই 2 জন কিন্তু জানিয়েছিলেন শাহেনশা তিনি কিন্তু ঘটনার পর মুম্বাই পালিয়ে যান বা পালানোর চেষ্টা করেন এবং এই বিষয়ে জানার পরেই কিন্তু মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন রবীন্দ্রনগর থানার পুলিশ এবং তারপরেই কিন্তু আজকে শাহেনশাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়, যে 2 জনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা নাবালকের খোঁজ পাওয়ার জন্য এবং তাদের 2 জনের বক্তব্যেও কিন্তু অসঙ্গতি পাওয়া গিয়েছে। কারণ একজন অভিযুক্ত, তিনি কিন্তু জানিয়েছেন ওই নাবালক ঘটনার দিন তাকে যখন অত্যাচার করা হয় এইভাবে, তিনি কিন্তু তারপরেই ভয়ে ওই কারখানা থেকে পালিয়ে যান। তবে আরেকজন যিনি অভিযুক্ত, তিনি কিন্তু জানিয়েছেন যে অত্যাচার করার পর নাবালককে শাহেনশা এবং তার দলবলের লোকেরা কিন্তু অন্যত্র নিয়ে যায়। তবে সেই জায়গায় প্রশ্ন, যেহেতু 2 জনের বক্তব্যতেই 2 রকমের বক্তব্য মিলেছে, সেই জায়গায় নাবালক কোথায় তা কিন্তু ওই 2 জনকে গ্রেপ্তারের পর কোনোভাবেই পরিষ্কার হতে পারেনি পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই কারখানার আশেপাশের এলাকায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তল্লাশি চালানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু নাবালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে শাহেনশা তিনিই কিন্তু জানেন ওই নাবালককে কোথায় রাখা হয়েছে বা তিনি ওই নাবালককে কোথাও লুকিয়ে রেখেছেন কিনা, পুরো বিষয়টি চাপা দেওয়ার জন্য গোটা বিষয়টি কিন্তু এবার রবীন্দ্রনগর থানার পুলিশ শাহেনশাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তারপরেই কিন্তু ওই নাবালক কোথায় রয়েছেন, আদৌ নাবালক জীবিত অবস্থায় রয়েছে কিনা, পুরো বিষয়টি কিন্তু সামনে আসবে। ধন্যবাদ প্রীতি। মহেশতলা কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত শাহেনশা। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে শাহেনশাকে।
তবে এখনো পর্যন্ত নিখোঁজ নির্যাতিত ওই নাবালক, যার উপর নির্যাতন করা হয়েছে, সেই নাবালককে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে নিখোঁজ নাবালকের বাবা কি বলছেন শোনাবো। পুলিশ ভালো কাজ করছে। এখন কি আশা দেখছেন ছেলেকে খুঁজে পাওয়ার? এখন যেটা কাজ করছে পুলিশ ভালো কাজ করছে, কিন্তু এখনো পাওয়া যাবে। হ্যাঁ, সবগুলো রিপোর্ট মিলে যাবে। এখন কি আশা দেখছেন ছেলেকে খুঁজে পাবেন? আশা করছি আমরা আশা করছি। বহুত কিছু কাজ করে দিল পুলিশ। এবার যে খবরের দিকে চোখ রাখবো, অবশেষে মঞ্জুর করা হলো শর্মিষ্ঠা পানোলির জামিন। কলকাতা হাইকোর্ট থেকে মঞ্জুর করা হলো শর্মিষ্ঠা পানোলির জামিন। মঞ্জুর করলো অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। প্রয়োজনীয় নিরাপত্তার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আপনারা জানেন যে পেহেলগাঁও যে সময় ঘটেছিল পেহেলগাঁও কাণ্ড, সেই আবহে এই শর্মিষ্ঠা পানোলি তিনি সমাজ মাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেন এবং বিতর্কিত পোস্ট করেন। তারপরেই কিন্তু তার নামে মামলা রুজু করা হয়। অবশেষে শর্মিষ্ঠা পানোলি তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর করা হয়েছে এই জামিন। শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই যে খবর আসছে, শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। গুড়গাঁও থেকে গ্রেফতার করা হয় এই শর্মিষ্ঠা পানোলিকে। অবশেষে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলো। আপনারা জানেন যে পেহেলগাঁওর সময় যে বিতর্কিত পোস্ট করেন সমাজ মাধ্যমে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং গুড়গাঁও থেকে গ্রেফতার করা হয় শর্মিষ্ঠা পানোলিকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, অবশেষে শর্মিষ্ঠা পানোলি তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট এবং আমরা দেখেছি যে পেহেলগাঁও আবহে যে সমাজ মাধ্যমে যে পোস্ট তিনি করেন এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। মৌমিতা, আর কি কি জানা যাচ্ছে? দেখো, একেবারে শর্মিষ্ঠা পানোলি 22 বছর বয়সী তরুণী, আনন্দপুর থানা এলাকার বাসিন্দা এবং পুনে ল ইউনিভার্সিটির ছাত্রী। গত 15ই মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে গত 30শে মে একেবারে হরিয়ানার গুরুগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ, গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। একাধিক শর্ত রাখা হয়েছে। প্রাথমিকভাবে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। তার পাশাপাশি বলা হচ্ছে শিক্ষার কোনো প্রয়োজনে যদি শর্মিষ্ঠা দেশের বাইরে যেতে চান তাহলে নিম্ন আদালতের অনুমতি নিয়ে তাকে যেতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখার কথাও বলা হয়েছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সেখানে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারে সেই বিষয়ের উল্লেখ ছিল, কিন্তু গ্রেফতার যে করতেই হবে সেরকম কোনো স্পষ্ট নির্দেশিকা ছিল না। বিচারপতির কিন্তু এমনটাই পর্যবেক্ষণ। এবং একটি প্রেক্ষাপটটা বলে রাখি, এই অপারেশন সিন্দুর নিয়ে একটি ভিডিও করতে গিয়ে ইনস্টাগ্রামে এবং এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা এবং সেখানেই পাকিস্তান সম্পর্কে তিনি বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেন, আপত্তিকর মন্তব্য করেন, মূলত সেটাই অভিযোগ। তার পরবর্তীকালে গার্ডেন রিচ থানায় গত 15ই মে এফআইআর দায়ের হয়, লিখিত অভিযোগ দায়ের হয় এবং তার ভিত্তিতে কলকাতা পুলিশ তারা একেবারে শর্মিষ্ঠাকে গ্রেফতারের যে প্রক্রিয়া সেটা শুরু করে। বলা হয়েছিল যে শর্মিষ্ঠা পানোলি তিনি অ্যাবসকন্ডেড রয়েছেন, অর্থাৎ তিনি পলাতক রয়েছেন, তার আনন্দপুরের ঠিকানায় তাকে পাওয়া যাচ্ছে না, যে কারণে গ্রেফতারি পরোয়ানা। কিন্তু শর্মিষ্ঠা পানোলির বাবা দাবি করেছেন যে গত 19শে মে পর্যন্ত তারা কিন্তু আনন্দপুরের সেই ঠিকানাতেই ছিলেন। তারা একাধিকবার লালবাজারে যোগাযোগ করেছেন, তারা আনন্দপুর থানায় যোগাযোগ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে পলাতক বলা হচ্ছে।
এবং মূলত যেটা বিচারপতি যেটা আজকে যেটা পর্যবেক্ষণে যেটা উঠে এলো সেটা হচ্ছে যে তিনি যে বিষয় যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন সেটা কোথাও গিয়ে ঠিক কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি কি মন্তব্য করেছিলেন তার কোনো ব্যাখ্যা কিন্তু এফআইআর এ উল্লেখ করা হয়নি, নির্দিষ্টভাবে বলা হয়নি যে ঠিক কোন জায়গাটাতে সমস্যা বা কোন জায়গাটার ভিত্তিতে সেই অভিযোগ, সেটা একেবারে স্পষ্ট করে বলা ছিল না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একগুচ্ছ শর্ত রাখা হয়েছে এই গ্রেফতারির প্রসঙ্গে এবং শর্মিষ্ঠা পানোলির এই ভিডিও সামাজিক মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল, বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বয়ে আসছিল এবং শর্মিষ্ঠা পানোলিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে বিভিন্ন রকম তাকে আক্রমণ, তাকে বিভিন্ন কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছিল, বিভিন্ন রকম থ্রেট আসছিল, যে কারণে বিচারপতি কিন্তু আজকে এও নির্দেশ দিয়েছেন যে পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, শর্মিষ্ঠার নিরাপত্তার দায়িত্বও কিন্তু পুলিশকে সুনিশ্চিত করতে হবে এবং শর্মিষ্ঠা তিনি তদন্তে সহযোগিতা করবেন, তিনি সমস্ত রকম ভাবে সহযোগিতা করবেন, সেই শর্তেই কিন্তু আজকে তাকে জামিন দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট, বিভিন্ন এই ধরনের যে বিভিন্ন ভাইরাল হচ্ছে বিভিন্ন ভিডিও, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে একটা বিতর্ক ইতিমধ্যে দানা বেঁধেছে এবং এখানে মূলত দুটি জায়গাতে অভিযোগ। একটা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা অ্যাবসকন্ডেড, শর্মিষ্ঠা পানোলি তিনি পলাতক, কিন্তু তার বাবা একেবারে বিভিন্ন তথ্য দিয়ে তিনি দাবি করেছেন যে 19শে মে পর্যন্ত তারা কলকাতাতেই ছিলেন, তারপরে তারা ফ্লাইটে দিল্লি চলে যান। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে গ্রাউন্ড অফ অ্যারেস্ট, অর্থাৎ ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু একেবারেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যে জায়গাটাতে আজকে আপত্তি ছিল। আজকে শুনানিতে আমরা দেখলাম যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বেশ কিছু যে রায় রয়েছে, এর আগেও যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বিভিন্ন কুরুচিকর মন্তব্যের ক্ষেত্রে যে ধরনের মামলা দায়ের হয়েছে সেই সমস্ত রায়ের উল্লেখ করেন। অপরদিকে শর্মিষ্ঠা পানোলির আইনজীবী ডিপি সিং তিনি কিন্তু একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, অর্থাৎ শর্মিষ্ঠা তিনি বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য কিন্তু এই ভিডিও বানানো হয়নি। এবং যখন শর্মিষ্ঠা বুঝতে পেরেছিলেন যে তার হয়তো এই মন্তব্য করা উচিত হয়নি, তিনি সামাজিক মাধ্যম থেকে সেই ভিডিও ডিলিটও করে দেন এবং তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করে আরো একটি ভিডিও পোস্ট করেছিলেন যে তিনি ক্ষমা চেয়ে নেন প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ভূমিকা, বা এর আগেও আমরা দেখেছি যে হিন্দু ধর্মকে নিয়ে, হিন্দুদের বিভিন্ন দেবদেবীদের নিয়ে যে ধরনের সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে এরকম কোনো সক্রিয়তা পুলিশের তরফ থেকে কিন্তু দেখা যায়নি। কিন্তু শর্মিষ্ঠা পানোলিকে যেভাবে গ্রেফতার করা হয় সেটা নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। আজকে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে শর্মিষ্ঠা পানোলি। ধন্যবাদ মৌমিতা। শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে, এমনটাই কিন্তু জানানো হয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে জানিয়েছেন বিচারপতি। পরবর্তী খবর নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর। প্রাইম টাইমে এবার যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো, হুমকি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন, অর্থাৎ এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। আপনারা জানেন যে 7 দিন পর অবশেষে হুমকি কাণ্ডে আইসি লিটন হালদারকে যে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়, যে কদর্য ভাষায় গালাগাল করা হয়, তারপরে কিন্তু শনিবার ও রবিবার 2 দিন হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু হাজিরা দেননি, অর্থাৎ অনুব্রত মণ্ডল অসুস্থ এমনটাই চিকিৎসকরা তারা কিন্তু সার্টিফিকেট দিয়েছিলেন এবং অবশেষে আজ অনুব্রত মণ্ডল তিনি কিন্তু হাজিরা দেন এসডিপিও অফিসে এবং টানা 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আইও তাকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ ইনভেস্টিগেটিভ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করে এবং টানা 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বোলপুরের কার্যালয় অর্থাৎ পার্টি অফিসে চলে যান। টানা 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে। 3:25 নাগাদ হাজিরা দেন এসডিপিও অফিসে, 3:25 নাগাদ হাজিরা দেন অনুব্রত মণ্ডল। টানা 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ যে মোবাইল ফোন দিয়ে তিনি হুমকি দিয়েছিলেন, যে মোবাইল ফোন দিয়ে তিনি গালাগাল করেছিলেন, সেই মোবাইল ফোনটিও কিন্তু ইতিমধ্যেই
সেই ফোনটিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। যে বিতর্কিত মন্তব্যের জন্য, যে বিতর্কিত ফোনালাপের জন্য অনুব্রত মণ্ডলের কাছে, অনুব্রত মণ্ডলকে তলব করা হয়, সেই বিতর্কিত অডিও ক্লিপ একবার শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, আমরা দেখলাম যে অবশেষে 7 দিন পর অনুব্রত মণ্ডল তিনি এসডিপিও অফিসে হাজিরা দিলেন এবং কোন রকম মুখ খুললেন না সংবাদ মাধ্যমে। তার আইনজীবী মারফত কিছু জানা যাচ্ছে সুজিত? হ্যাঁ দেখো, তার আইনজীবী এইমাত্র বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি সরাসরি জানালেন যে বিপত্তান ভট্টাচার্য, যে তাকে যেভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বিজেপির তিনি আইনজীবী, এখানে একেবারে ভুল বিষয়টি। তিনি কারোর বেতনভোগ কর্মচারী নয়, তিনি এমনিতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি সরাসরি তিনি এইমাত্র সংবাদ মাধ্যমে বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা দেখাতে পারবো যে তিনি পরিষ্কারভাবে জানালেন তিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি কাজ করেন, যার ফলে এই ঘটনার ক্ষেত্রে তিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী হিসেবেই কাজ করছেন এবং তিনি যেদিন থেকে তৃণমূলে ঢুকেছেন সমস্ত বিষয়ে তিনি বিবৃতি দিচ্ছেন। এখনো পর্যন্ত তার বিবৃতি চলছে। অন্যদিকে বলা যায় অনুব্রত মণ্ডল আজকে হাজিরা দিলেন বোলপুর এসডিপিও অফিসে এবং সেই সঙ্গে তিনি 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসডিপিও অফিসে। তারপর তিনি সহজ সিদ্ধ ভঙ্গি, তার যে স্বাভাবিক ভঙ্গি সেভাবেই তিনি বেরিয়ে গেলেন এসডিপিও অফিস থেকে। এক কথা বলা যায় অনুব্রত মণ্ডল সেই আগের মতো ভঙ্গিতেই তিনি বেরিয়ে গেলেন। কোনো সে ধরনের তার চোখ মুখে সে ধরনের কোনো ভাব নেই, কারণ এই ধরনের যে কেস চলছে বা তদন্ত চলছে, যার ফলে অনুব্রত মণ্ডল এইমাত্র এসে বোলপুর পার্টি অফিসে ঢুকেছেন। বোলপুর তৃণমূল কার্যালয়ে তিনি রয়েছেন, তার পাশেই তিনি এখন রয়েছেন এবং বক্তব্য রাখছেন। তার আইনজীবী এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে যে তাকে কি কি জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী অফিসাররা, কিছু কি জানা গেল? এখনো পর্যন্ত পরিষ্কারভাবে পুলিশ থেকে জানতে পারা যায়নি, তবে যেটুকু তথ্য সূত্র থেকে পাওয়া গেছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি যে বক্তব্য রেখেছিলেন বা রাতে যে কি অবস্থায় রেখেছিলেন, তার শারীরিক অবস্থা কেমন ছিল এবং তার নিজের ফোন থেকে তিনি বক্তব্য রেখেছিলেন কিনা, সমস্ত কিছু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সঙ্গে তাকে তার যে কথোপকথন সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে এবং যার ফলে সেই বয়ান তদন্তের ক্ষেত্রে কাজে লাগবে বলে ভিডিও রেকর্ডিং করা হয়েছে। অনুব্রত মণ্ডলের সমস্ত বয়ান ভিডিও রেকর্ডার অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলেন এবং তিনি ছিলেন সেখানেই এবং পুলিশ তাকে নিয়ে গিয়ে যখন অনুব্রত মণ্ডল ঠিক 3:30 নাগাদ ঢোকে এসডিপিও অফিসে, সেখানে তার টোটাল ভিডিও রেকর্ডিং করা হয় এবং তার যে বয়ান সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। এক কথা বলা যায় অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার পরেই যেন পরিবেশটা অনেকটা পরিবর্তন হলো তদন্তের ক্ষেত্রে। ধন্যবাদ সুজিত। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলার যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা নিয়েই কিন্তু এবার দিল্লিতে যেতে পারেন মমতা, এমনই খবর উঠে আসছে। দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় চাওয়া হয়েছে ইতিমধ্যেই, নবান্ন থেকে সময় চাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। দিল্লিতে মোদী মমতা বৈঠকের সম্ভাবনা, প্রধানমন্ত্রীর কাছে সময় চাইল নবান্ন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, অবশেষে
যেটা আমরা জানতে পাচ্ছি প্রিয়াঙ্কা যে নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা, বিস্তারিত জানবো। নবান্নের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর দফতরে সেই আবেদন করে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেখানে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার প্রত্যুত্তর কিছু পাওয়া যায়নি, এমনটাই কিন্তু নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরে যে অভিযোগটা করে আসছিলেন, অর্থাৎ বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বিভিন্ন খাতে কেন্দ্র বঞ্চনা করছে বাংলাকে, সেই জন্য কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই বৈঠক করতে চান, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যেটা নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে, প্রায় 1,75,000 কোটি টাকা বকেয়া রয়েছে বাংলার কেন্দ্রে, এবং যে বঞ্চনার কথা বারে বারে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন, সেই যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা নিয়ে কিন্তু আলোচনার প্রয়োজন, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সময় চেয়েছেন। সেই জন্যই কিন্তু নবান্নের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে, এবং সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন, এবং যদি সব ঠিকঠাক থাকে তবে মঙ্গলবার হবে এই বৈঠক। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, কারণ প্রধানমন্ত্রীর দফতর থেকে কিন্তু এখনো কোনো রকম প্রত্যুত্তর আসেনি। যে বিষয়টা তোমাকে জানাচ্ছিলাম স্বপ্না, যে দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যেমন বারে বারে বলেছিলেন এই বকেয়া টাকা নিয়ে, বিভিন্ন খাতে বকেয়া টাকা, তুমি জানো 100 দিনের কাজের বকেয়া টাকা রয়েছে, কেন্দ্র সেই টাকা থেকে বঞ্চিত করেছে বাংলাকে, এই অভিযোগ করে দিল্লিতে পর্যন্ত অভিযান করা হয়েছিল। দিল্লিতে অবস্থানে বসেছিলেন অভিষেক সহ সাংসদরা, সেখানে বারে বারে 100 দিনের কাজের টাকা যাতে কেন্দ্র দিয়ে দেয় সেই কথা বলা হয়েছিল। এমনকি তোমার মনে থাকবে স্বপ্না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে বৈঠকও করেছিলেন, সেখানে কিন্তু তিনি সেই বৈঠকে এই বাংলাকে যে বঞ্চিত করা হচ্ছে, কেন্দ্র যে টাকা আটকে রেখেছে বাংলার টাকা, সেই টাকা যাতে কেন্দ্র দিয়ে দেয় সেই নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনার ফলাফল কিন্তু কোনো কিছুই সামনে আসেনি। অর্থাৎ যে বকেয়া টাকা ছিল সেই বকেয়া টাকা কিন্তু বকেয়াই থেকে গেছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই 1,75,000 কোটি টাকার যে অঙ্ক, সেই টাকা, বিরাট পরিমাণ টাকা কিন্তু এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, এবং সেই টাকা যাতে কেন্দ্র দিয়ে দেয় সেই কারণেই কিন্তু এই বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কিন্তু নবান্নের তরফ থেকে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠানো হয়েছে সাক্ষাতের জন্য, যদিও সেই সাক্ষাতে সাড়া দেবেন কিনা প্রধানমন্ত্রী এটা কিন্তু সময় বলবে। একদমই প্রিয়াঙ্কা, ধন্যবাদ। ফের চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। ফের চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান। আমরা দেখেছি যে এর আগে চাকরিহারা শিক্ষকরা তারা বিকাশ ভবন অভিযান করেছিলেন, এবার চাকরিহারা শিক্ষক কর্মী তারা বিকাশ ভবন অভিযান করলেন, এবং তাদের যেটা মূল দাবি যে যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে, এবং ইতিমধ্যেই তারা ডেপুটেশন জমা দিয়েছে, অর্থাৎ 8 জনের প্রতিনিধি দল তারা বিকাশ ভবনে গিয়েছেন এবং ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু বিকাশ ভবন অভিযান করেছিলেন, এবং এবার যেটা দেখা গেল যে চাকরিহারা শিক্ষক কর্মীরা তারা বিকাশ ভবন অভিযান করলেন, এবং তাদের মূল যেটা দাবি যে যোগ্য আর অযোগ্যর তালিকা প্রকাশ করতে হবে, পাশাপাশি তাদের সম্মানের সঙ্গে স্কুলে পাঠাতে হবে, এমনটা দাবি নিয়ে কিন্তু আজ তারা বিকাশ ভবন অভিযান করেন, এবং বিকাশ ভবনে তারা 8 জনের প্রতিনিধি দল তারা যান এবং ডেপুটেশন জমা দেয়। আবারও চাকরিহারা শিক্ষক কর্মী তারা বিকাশ ভবন অভিযান করেন, এবং তাদের যেটা মূল দাবি যে যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা সামনে আনতে হবে, পাশাপাশি তাদের সম্মানের সঙ্গে স্কুলে পাঠাতে হবে, এমনটাই দাবি নিয়ে কিন্তু আজ করুণাময়ী থেকে শুরু করে বিকাশ ভবন পর্যন্ত তারা একটি মিছিল করে এবং বিকাশ ভবন অভিযান করে। অবশেষে 8 জনের প্রতিনিধি দল চাকরিহারা শিক্ষক কর্মী তারা কিন্তু ডেপুটেশন জমা দেয়।
আপনারা জানেন এর আগে চাকরিহারা শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবন অভিযান করেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পুলিশের লাঠিচার্জ করা হয়েছিল এবং বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক তারা কিন্তু রক্তাক্ত হয়েছিলেন। এবং এবার যেটা দেখা গেল যে শিক্ষাকর্মী অর্থাৎ চাকরিহারা শিক্ষাকর্মী তারা বিকাশ ভবন অভিযান করে এবং তাদের যেটা মূল দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। চাকরিহারা শিক্ষাকর্মী তারা বিকাশ ভবন অভিযান করেন এবং যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ নিয়ে তারা দাবি জানিয়ে বিকাশ ভবন অভিযান করেন এবং অবশেষে তারা 8 জনের প্রতিনিধি দল অর্থাৎ শিক্ষাকর্মীদের 8 জনের প্রতিনিধি দল, গ্রুপ সি গ্রুপ ডি এর 8 জনের প্রতিনিধি দল তারা বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেয়। তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়। সল্টলেক থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আমরা এর আগে দেখেছি চাকরিহারা শিক্ষকরা তারা বিকাশ ভবন অভিযান করেছে এবং ইতিমধ্যে যেটা দেখা গেল যে আজ চাকরিহারা শিক্ষাকর্মী তারা বিকাশ ভবন অভিযান করলো এবং তাদের মূল দাবি কি ছিল সন্তোষ? দেখো, তোমাকে জানাবো 26,000 যারা শিক্ষক এবং শিক্ষিকা তার চাকরি চলে গেছে এবং সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পর দেখা গেছে কি যারা 26,000 শিক্ষক এবং শিক্ষিকা তারা রাস্তায় চলে আসেন। এরপরে দফায় দফায় যারা শিক্ষক এবং শিক্ষিকারা তারা রাস্তায় বসে থাকেন, যার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি আছেন এবং এই গ্রুপ সি গ্রুপ ডি যারা আজ বিকাশ ভবন অভিযান করেছেন করুণাময়ী থেকে, তারা আজ একটি র্যালি করেন এবং র্যালি করে বিকাশ ভবনের সামনে আছেন এবং প্রায় 8 জন যারা এই যে শিক্ষক শিক্ষিকা যারা গ্রুপ সি গ্রুপ ডিতে আছেন তাদের মধ্যে 8 জনকে নিয়ে বিকাশ ভবন পৌঁছায় পুলিশ এবং বিকাশ ভবনের ভেতরে তারা ডেপুটেশন জমা দেন এবং তাদের ডেপুটেশন নেওয়া হয়েছে। তারা যে ডেপুটেশনে বা বলা যেতে পারে যে কর্মসূচি তারা জানিয়েছেন বা তারা যে ডিমান্ডিং তাদের যে মূল অভিযোগ সেই সমস্ত বিষয় তারা জানিয়েছেন সেই পত্রে এবং তারা জানাচ্ছেন কি তাদের যে চাকরি চলে গেছে ইতিমধ্যে সেইটা নিয়ে অবিলম্বে তাদেরকে যে ফেরত চাকরি দেওয়া হোক এবং রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য এবং অযোগ্য যারা যারা আছেন তাদেরকে বাছাই করতে হবে এবং যোগ্য মেরিট লিস্ট বার করতে হবে। যাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মেরিট লিস্ট বার করে এবং তাদের যোগ্য যারা আছেন শিক্ষক শিক্ষিকা তাদেরকে ফের স্কুলে তাদেরকে পাঠানো হোক বা যে যাদের অফিসে তাদেরকে পাঠানো হোক। সেক্ষেত্রে সেই জন্য আজ গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষক এবং শিক্ষিকা চাকরিহারারা তারা আজ বিকাশ ভবন অভিযান করেন এবং বিকাশ ভবন অভিযান তারা প্রায় বলা যেতে পারে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে ছিলেন। তার মধ্যে যারা 8 জন প্রতিনিধি দল তারা বিকাশ ভবন শিক্ষা দপ্তরে পৌঁছান এবং সেইখানে গিয়ে তারা ডেপুটেশন জমা করতে পারেন। পাশাপাশি সন্তোষ, তোমার কাছে এটাও জানতে চাইবো যে আবারও শিক্ষাকর্মীকে তলব করলো উত্তর বিধাননগর থানা এবং ঋষিরাজ মুনিয়ানকে এবার থানায় তলব করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে চাকরিহারা শিক্ষকদের তলব করা হয়েছে এবং এবার চাকরিহারা শিক্ষাকর্মীকে তলব করা হলো। সন্তোষ, একদমই তোমাকে জানাবো আজ ঠিক বিকাল 4টে নাগাদ বিধাননগর নর্থ থানা সেইখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা শিক্ষক এবং শিক্ষিকা তারা ওইখানে পৌঁছান। তাদের মধ্যে একজনকে অর্থাৎ শিক্ষাকর্মীকে তলব করা হয়, যেখানে বিধাননগর নর্থ থানা তারা যে গোয়েন্দা বিভাগের যে থানা সেইখানে পৌঁছায় তিনি এবং তারপরে প্রায় 45 মিনিটের বেশি তিনি ভেতরে থাকেন এবং তাকে প্রশ্ন করা হয় শিক্ষাকর্মীকে কি যে 15 তারিখ রাত্রিবেলা অর্থাৎ যে মে মাসে যে 15 তারিখের রাত্রিবেলা এখানে বিকাশ ভবন অভিযান করা হয়েছিল চাকরিহারাদের তরফ থেকে, সেইখানে বিকাশ ভবন তারা দখল করে নিয়েছিলেন এবং সেই দখল করা রাত্রিবেলায় দেখা যাচ্ছে কি সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, যার মধ্যে মেন গেট ভেঙে পড়ে গেছিল বিকাশ ভবনে, সেইখানে সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছিল এবং একাধিক সম্পত্তি নষ্ট হয়েছিল। পাশাপাশি বিকাশ ভবনের ভেতরে 50টি অফিস, সেই 50টি অফিসের মধ্যে সরকারি স্টাফরা বা সরকারি আধিকারিকরা তারা আটকে ছিলেন 12 ঘন্টা ধরে, তাদেরকে বার করা হচ্ছিল না, পুলিশের সাহায্য তাদেরকে বার করা হয়েছে। সেই জন্য বিধাননগর নর্থ থানার তরফ থেকে এই সুমোটো কেস করা হয়। যারা যারা সেই র্যালি বা সেই যে বিক্ষোভ কর্মসূচির যে বা বিকাশ ভবন অভিযান যারা যারা করেছেন, যারা নেতৃত্বরা ছিলেন, তাদের মধ্যে এই যারা শিক্ষাকর্মী তিনিও ছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি 15 তারিখে কোথায় ছিলেন, তার কোনো বক্তব্য ছিল কিনা
বিকাশ ভবন ঘেরাও করার জন্য বা ভাঙচুর করার জন্য এই ধরনের প্রশ্ন পুলিশের তরফ থেকে করা হচ্ছিল এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি জানিয়েছেন কি তিনি ছিলেন 15 তারিখ রাত্রিবেলা বিকাশ ভবনের ভিতরেই ছিলেন, কিন্তু এই ধরনের কোনো মন্তব্য ছিল না তাদের বা কোনো রকমের কোনো পরিকল্পিত যেভাবে এই বিকাশ ভবন ঘেরাও ছিল বা যেভাবে বিকাশ ভবনের ভেতরে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বা সরকারি স্টাফদেরকে আটকে রাখা হয়েছিল, এই ধরনের কোনো মন্তব্য তাদের তরফ থেকে করা হয়নি বা তারা জানতে পারেননি কি তারা কোনো সরকারি কর্মীকে আটকে রেখেছেন। অর্থাৎ তারা বিকাশ ভবন অর্থাৎ যে শিক্ষা দপ্তর সেটা তারা ঘেরাও করতে গেছিলেন এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলার জন্য গেছিলেন, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা তাদের সাথে কথা বলেননি, সেই জন্য বিকাশ ভবন ঘেরাও করা হয়েছে। তার মধ্যেই এই উত্তেজনার মধ্যে বিকাশ ভবনের একাধিক সম্পত্তি নষ্ট হয়েছিল। ধন্যবাদ সন্তোষ। অন্যদিকে এসএলএসটি যে শিক্ষাকর্মী যাকে উত্তর বিধাননগর থানায় তলব করা হয়েছে সেই ঋষিরাজ মুনিয়ান ঠিক কি জানিয়েছেন শুনবো। পুলিশ তো জিজ্ঞাসা করবেই, জিজ্ঞাসা করেছে, তিনাদের মতো করে জিজ্ঞাসা করেছে, আমরা উত্তর দিয়েছি। আমাদের তো মূল দাবি যে যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে তাদের চাকরিটা যোগ্যতার সহিত তাদের যোগ্যতার বলে তারা যেহেতু চাকরিটা পেয়েছে তাদের সম্মানের সহিত বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের আর অন্য কিছু নয়। আমরা পুলিশ প্রশাসন ওনারা খুবই সহযোগিতা করেছেন, ওনারাও সমবেতী আমাদের প্রতি। সত্যি আমরা তো হারিয়েছি চাকরিটা, এটা সবাই জানে। আমরা তো সবাই রক্ত মাংস দিয়ে তৈরি, আমরা তো আর কেউ লোহা দিয়ে তৈরি নয়। আমার যে সমস্যাটা হয়েছে সেটা সে অফিসারও নিজেরাও জানেন, সবাই জানেন। আর বেশি কিছু বলবো না। আমাদেরকে তেমন কিছু জিজ্ঞাসা করা হয়নি, ওই দিনের ঘটনা সম্পর্কে জানানো হয়েছিল এবং বাদবাকি বিষয়টা আমরা বললাম যে স্যার আমাদের ব্যাপারটা দেখুন, আমরা আজকে 2 মাস ধরে বেতন পাচ্ছি না, কেন আমরা অযোগ্য হয়ে গেলাম, সেই বিষয়ে প্রশ্ন রেখেছিলাম। তো স্যারও সুন্দরভাবে শুনেছেন, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমিও খুব খুশি এবং স্যারকে আশা করি আমরা প্রশাসনকে আগামী দিনেও আমরা আবার সহযোগিতা করব। যখনই যে সময় ডাকবে প্রশাসনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নয়। সমস্যা সেই দিনের রাতের ঘটনাকে কিছু জিজ্ঞাসা করলো? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করেছিল যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না, কারণ যে ঘটনাগুলো সম্পর্কে স্যার বলেছিলেন আমি সেদিন তখন ওই সময় আমি উপস্থিত ছিলাম না। ঠিক আছে, কি পরিপ্রেক্ষিতে আপনাকে ডাকা হলো সেটা জিজ্ঞাসা করলেন না? কেন আপনাকে ডাকলেন না আমার কাছে? হ্যাঁ, আমাকে ডাকলো ওই দিনের ব্যাপারগুলো সম্পর্কে জানতে চেয়েছি। এবার পেহেলগাঁও হামলা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। বিমান বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রস্তাব আনতে চলেছে, এমনটাই খবর আসছে। পেহেলগাঁও হামলা নিয়ে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তাব আনতে চলেছেন। 2 ঘন্টা ধরে আলোচনা হবে এই প্রস্তাবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং মুখ্যমন্ত্রীর আলোচনায় অংশ নেওয়ার কথাও কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁও কাণ্ড নিয়ে মঙ্গলবারই বিধানসভায় প্রস্তাব আসতে পারে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই প্রস্তাব নিয়ে আসছেন। প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা হবে। অর্থাৎ 9 জুন বিধানসভার বাদল অধিবেশন এবং তারপর 10ই জুন প্রস্তাব আনা হবে বিধানসভায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে প্রস্তাব আনা হবে। মামলা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার। সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে প্রস্তাব আনা হবে 9 জুন বিধানসভার বাদল অধিবেশন, তার পরের দিন 10ই জুন প্রস্তাব আনা হবে বিধানসভায়। বিধানসভায় এবার পেহেলগাঁও হামলা নিয়ে প্রস্তাব আনছে রাজ্য সরকার। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রস্তাব আনছেন, এমনটাই জানা গিয়েছে। 9 জুন বিধানসভায় বাদল অধিবেশন, তারপর 10ই জুন পরের দিন আনা হবে বিধানসভায় প্রস্তাব। অর্থাৎ পেহেলগাঁওয়ে হামলা নিয়ে এবার সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে প্রস্তাব আনা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। দু ঘন্টা ধরে আলোচনা হবে এই প্রস্তাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পেহেলগাঁও কাণ্ড নিয়ে মঙ্গলবারই প্রস্তাব আনতে চলেছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
চরম ব্যস্ততা মৎস্য বন্দরগুলিতে, হাতে মাত্র আর 10 দিন বাকি। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী 15ই জুন থেকে বাঙালির প্রিয় ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবে তারা। ইলিশ খেতে পছন্দ করেন না এমন বাঙালি প্রায় নেই বললেই চলে। আসরের শুরুতেই ইলিশের প্রতীক্ষায় বাঙালির দিন গোনা শুরু। নিষেধাজ্ঞা শেষে আগামী 15ই জুন থেকে রূপলী শস্যের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবে কয়েক হাজার ট্রলার। হাতে মাত্র আর 10 দিন বাকি, তাই চরম ব্যস্ততা কাকদ্বীপের মৎস্য বন্দরগুলিতে। ট্রলারে মাছ ধরার জাল, বরফ, তেল, মোবিল, খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে জোর কদমে চলছে ট্রলার মেরামতির কাজ। অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো মাছ পাওয়া যাবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। মিটবে বাজারের চাহিদাও। আমাদের মৎস্যজীবীদের আগামী আর আমাদের 10 দিন বাকি হাতে রয়েছে। 10 দিনের মধ্যে আমরা ফিশিংয়ে লাগবো ইলিশ ধরার জন্য। তো আমাদের প্রস্তুতি চলছে টোটাল সারা কাকদ্বীপ জুড়েই। মৎস্যজীবীরা জাল সুতো কাজ করে ট্রলারে টোটাল কাজ করে গুছিয়ে নিচ্ছি। তো আমরা আশা করছি অন্য বছরের থেকে এবছরের ওয়েদারের পরিস্থিতিটা খুবই ভালো লাগছে। আমরা যেমন 9 সালে 10 সালে বিগত দিনটা যে একটা মাছের দেখা পেয়েছিলাম, যথেষ্ট ব্যবসা করেছি, এবছর আশা করি ওই ওয়েদারটা পাবো। 15ই জুন থেকে আমাদের সমুদ্রে যাওয়ার শুরু হয়ে যাবে। আর এখন খুব ব্যস্ততার ভিতরে। তো কাজকর্ম চলছে এখন ট্রলারে রিফাইনমেন্ট সব নতুন করে কাজ হচ্ছে, সব কিছু কাজ স্টাফ নিয়ে 18 জন স্টাফ থাকছে। এই তেল, মোবিল, বরফ টরফ সব নিয়ে আমরা বেরোবো 15 তারিখের ভিতরে। তবে এবছর ঠাকুরদের মাসের সিজনটা খুব ভালোই হবে আমাদের, এরকম একটা আশা করা যাচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বাড়তি সতর্কতাও। আমাদের জুনের 14 তারিখ পর্যন্ত ব্যান আছে, তারপরেই ব্যান পিরিয়ড উঠে যাবে। অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে মাছ ধরার উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু ট্রলার যে একসঙ্গে সব বেরোতে পারবে তা নয়, তাও বেশিরভাগই ট্রলার বেরোবে। বেশ কিছু ট্রলার হয়তো রয়ে যাবে, তারা কাজ শেষ করতে পারবে না বা এরকম অবস্থায় থাকবে। তো চূড়ান্ত ওরা প্রস্তুতি চলছে ওদের, ওরা এর মধ্যেই বেরিয়ে যাবে প্রায়। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কে খানিকটা মূর্ছে পড়েছে। ভারতে পদ্মার ইলিশ আসবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে এবার ভারতের মৎস্যজীবীদের জালেই ভালো পরিমাণ ইলিশ ধরা পড়বে আশা সকলেরই। নিউজ টাইম। প্রাইম টাইম আজ এ পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় পম্পির সঙ্গে বেঙ্গল লাইন।